বিয়েবাড়িতে অনেক ওই হুল্লোড়ের মধ্যে সাফার মনে হচ্ছে ওর কানে একটি নাম বাজছে। তা হল তার একমাত্র চাচাতো ভাইয়ের ছোট মামার সুযোগ্য পুত্র, নাম আরাফ খান আনমন। বিয়েবাড়িতে বেচারি সাফা এসেছে ৩ দিন ধরে, কিন্তু সবার মুখে মুখে আনমন আর আনমন। আনমন কখন আসবে, এখনও আসছে না কেন, ওকে ছাড়া ভালো লাগছে না, ব্যা ব্যা। এদের এত ব্যা শুনে সাফারও তাকে দেখার ইচ্ছা মনে জেগেছে, কিন্তু বেচারি বয়সে বেশি ছোট হওয়ার কারণে কাউকে জিজ্ঞেসও করতে পারছে না, শুধু তাকিয়ে থেকে সবার তামাশা দেখছে। এতক্ষণ যার কথা বলছিলাম তার নাম আহানিতা তাবাস্সুম সাফা। ওরা ২ ভাইবোন। ভাইয়ের নাম কাব্য চৌধুরী, বাবা সরকারি চাকরি করেন আর মা গৃহিণী। ওর একটামাত্র চাচা, চাচার ২ ছেলে মেয়ে, মাহিন চৌধুরী আর মাহি চৌধুরী। আর যার বিয়ে খেতে সাফা এসেছে সেটা হলো তারই চাচাতো ভাই মাহিনের বড় মামার মেয়ের বিয়ে। বড় মামার ২ মেয়ে, দিশা ও দিয়া। মাহিন ভাইয়ের ২ মামা, ছোট মামার ২ ছেলে মেয়ে। ছেলে হল আরাফ খান আনমন, আমাদের গল্পের নায়ক, আর মেয়ে নীলিমা খান। মাহিনের থেকে আনমন ৩ বছরের বড় আর কাব্য থেকে ১ বছরের ছোট, তাই তাদের অনেক ভাব। এজন্য ওরা সবাই আনমন আনমন করছে। এদিকে সাফা মাত্র ক্লাস 7-এ পড়ে, তাই ওর সমবয়সী এখানে কেউ নেই। এর জন্য ভাইদের পিছু পিছু ঘুরছে আর ওদের কাণ্ড দেখতে। কাব্য মেডিকেলের ২য় বর্ষে পড়ে, মাহিন কলেজে পড়ে। মাহি আর নীলিমা ওরা ২জন ১০ম শ্রেণীতে পড়ে। আনমন এবার মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়ে রাজশাহীতে চান্স পেয়েছিল, তাই বদলি করে ঢাকা আনার চেষ্টা চলছে। সেজন্য সে কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়িতে আছে, এজন্য আসতে দেরি হচ্ছে। আজ বিকেলে দিশার হলুদ সন্ধ্যা। সবাই একই রঙের হলুদ শাড়ি, লাল পাড়ের শাড়ি পরেছে। সবাই অনেক ভারী সাজ দিয়েছে, কিন্তু আমাদের সাফা ভারী সাজ পছন্দ করে না, তাই হালকা করে সাজ দিয়েছে। বয়সে ছোট হওয়ার কারণে শাড়িতে একদম কিউট কিউট লাগছে। মাহিন আর কাব্যের জান সে। ২ ভাই এসে বোনকে দেখে অনেকগুলো প্রশংসা করেছে। হলুদের অনুষ্ঠান শুরু হওয়ার একটু আগে সেই কাঙ্ক্ষিত মানুষের আগমন ঘটল। সাফার কানে এসে পৌঁছল যে আনমন এসে গেছে, কিন্তু বাহিরে গিয়ে দেখতে পেল না, কারণ আনমন রেডি হতে বাড়ির ভেতরে প্রবেশ করেছে। সাফা শাড়ি পরে ভালো করে হাঁটতে পারছে না, তাই এক জায়গায় গিয়ে বসে আছে। সাফা দেখতে পেল মাহিন আর কাব্য অনেক দূরে বেশ কিছু ছেলেদের সাথে গল্প করছে। মাহি আর নীলিমা ওরা ওদের মতো ব্যস্ত। হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সবাই একে একে হলুদ দিয়ে আসছে। সাফারও যেতে মন চাইছে, কিন্তু আশেপাশে পরিচিত কোনো মেয়ে মানুষ দেখতে পেল না, তাই ভাবল মাহিন বা কাব্যকে গিয়ে বলবে। তাই ওর জায়গা থেকে উঠে ওদের দিকে যেতে লাগল। হঠাৎ করে পায়ের সাথে কিছু বেঁধে পড়ে গিয়ে পা কেটে গেল। অনেক মানুষের সামনে পড়ে বেচারি অনেক লজ্জা পেয়েছে। একটা সুদর্শন ছেলে সাফার সামনে এসে বসে হাত বাড়িয়ে দিয়ে বলল, তোমার নাম কি? আমার হাত ধরে ওঠো। সাফা আস্তে করে চোখ তুলে তাকিয়ে দেখল সাদা রঙের পাঞ্জাবি পরা, চুলগুলো জেল দিয়ে সেট করা, হাতে কালো রঙের ঘড়ি, পাঞ্জাবিতে চশমা ঝোলানো। অসম্ভব সুন্দর একটা ছেলে, যে কোনো মেয়ে দেখলে ক্রাশ খাবে। সাফা লজ্জামাখা মুখে বলল, একটু মাহিন বা কাব্য ভাইয়াকে ডেকে দিন না প্লিজ। ছেলেটা বলল, তুমি ওদের কি হও? আমি ওদের বোন। ছেলেটা অন্য একটা ছেলেকে দিয়ে ওদের ডেকে পাঠাল। একটু সময় পর ওরা এসে পাগলের মতো বলতে শুরু করল, বুড়ি, তুই ঠিক আছিস? কিছু হয়নি তো? কোথাও কেটে গিয়েছে? আমার হাত ধরে ওঠ। সাফা কিছু না বলে আস্তে করে কাব্যের হাত ধরে উঠল। মাহিন সাফাকে খেয়াল করতে দেখল পা দিয়ে রক্ত বের হচ্ছে। কাব্য ভাইয়া, দেখো সাফার পা দিয়ে রক্ত বেরোচ্ছে, ওকে নিয়ে এক জায়গায় বসাও। তখনকার ছেলেটা আর কেউ ছিল না, ছেলেটা আমাদের নায়ক আনমন ছিল। ও এতক্ষণ খুব মনোযোগ সহকারে ওদের ৩ জনকে পর্যবেক্ষণ করছিল। এবার বলল, মাহিন, এটা তো ওদের পিচ্ছি বুড়িটা না? সে ছোটবেলা দেখেছিলাম, প্যান্ট পরে দৌড় দিয়ে আছাড় খেত, আর এখন শাড়ি পরে আছাড় খায়। বেশ উন্নতি। আনমনের কথা শুনে সাফা লজ্জায় মরে যায়। কিছু না বলে কাব্যের সাথে গিয়ে একটা নিরিবিলি জায়গায় বসল। মাহিন হাসি দিয়ে বলল, হ্যাঁ রে আনমন ভাইয়া, এটাই আমাদের আদরের বনু। আনমনের নাম শুনে সাফা একটু ঘাড় ঘুরিয়ে দেখতে লাগল আর মনে মনে বলতে লাগল, পড়ে যাওয়ার আর সময় পেলি না রে সাফা, মান সমান আর রইল না। আনমন বুঝতে পারল সাফা লজ্জা পাচ্ছে, তাই কথা কাটানোর জন্য বলল, বেশ উন্নতি। কাব্য, মাহিন, এত পাগলামি করিস না, তোরা সরে দাঁড়া, আমি পায়ে ওষুধ লাগিয়ে দিচ্ছি। এ বলে সাফার পায়ের কাছে বসে ঔষধ লাগিয়ে দিতে লাগল।
সাফা এই সুযোগে আর চোখে আনমনকে ভালোভাবে দেখতে লাগল। পায়ে ব্যথার জন্য সাফাকে আর বাহিরে ওরা থাকতে দেয়নি, ঘরে নিয়ে এসে বসিয়ে রেখেছে। সাফা মুখটা ভারী করে রেখেছে, নিজের উপরই নিজের রাগ হচ্ছে, কেন যে ও পাকনামি করে যেতে নিয়েছিল সেজন্য। শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘরে বসে আছে। হঠাৎ ঘরের দরজায় টোকা পড়ল। সাফা দেখল মাহিন আর আনমন এসেছে। মাহিনের হাতে খাবার। বনু, তুই তো কিছুই খাসনি, সবাই খেতে বসেছে। চাচি বলল তোকে ঘরে দিয়ে আসতে, তাই নিয়ে এলাম। সাফা হাসি দিয়ে বলল। তোমরা খেয়েছো? মাহিন মাথায় হাত বুলিয়ে বলল। একটু পর খাবো। আমি আমার থেকে দুবার খাইয়ে দিই তোমায়। না রে পাগলি, তুই খা, আমরা চললাম। এ বলে মাহিন চলে গেল। আনমন সাফার দিকে এগিয়ে যেয়ে বলল। লাগিয়ে দিচ্ছে। ছোট পিচ্চিটা আজ কত বড় হয়ে গেছে, কত বছর পরে দেখলাম। মাঝে দুবার আমাদের বাসায় গেছিলাম, কিন্তু তুমি বাসায় ছিল না বিধায় দেখা হয়নি। কাব্য আর মায়ান শুধু তোমার গল্প করে। এই নাও মেহেদি, খেয়ে নিয়ে বসে বসে দাও, সময় কেটে যাবে। ভয় পেও না, এখানে কেউ আসবে না। এ বলে চলে গেল। সাফা এতক্ষণ ভ্যাবলার মতো চেয়ে থেকে আনমনের সব কথাগুলো শুনছিল। পরে বুঝতে পেরে একগাল হাসি দিয়ে মনে মনে বলল। ভাইয়াদের মতোই মানুষটা ভালো, এই জন্যেই তো এত খোঁজাখুঁজি চলছিল। সাফা এক হাতে সুন্দর করে মেহেদি দিয়ে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। ওর মাও একবার এসে দেখে গেছে। কাব্যও বলেছে ব্যথা পা নিয়ে যেন নিচে না নামে। ঘড়িতে 11টা। সবাই দিশাকে গোসল করিয়ে মেহেদি দিয়ে দিচ্ছে, আর বড়রা কালকের বিয়ের জন্য সব কাজ গুছিয়ে রাখছে। সাফার রুমে নীলিমা আর মাহি ঘুমাবে, ওরাও নিচে মেহেদি দিচ্ছে। আনমন কি যেন মনে করে সাফাকে ঘরে দেখতে এলো, মেয়েটা ঘরে একা আছে হয়তো তাই ভেবে। এসে দেখল সাফা গভীর ঘুমে মক্ত, এক হাতে মেহেদি দেওয়া আর অন্য হাত খালি। আনমন সাফার পাশে বসে আলতো করে হাতটা ধরে মেহেদি কোণ দিয়ে ইউটিউব দেখে মেহেদি দিতে লাগলো আর বলতে লাগলো। সময় কেটে যাবে, ভয় পেও না, এখানে কেউ আসবে না। আমি বাসায় এসে রেডি হয়ে বারান্দায় দাঁড়িয়েছিলাম, তখন দেখতে পেলাম একটা ছোট্ট পরীর মতো মেয়ে শাড়ি পরে দাঁড়িয়ে থেকে কাকে যেন খুঁজছে। মেয়েটাকে দেখে আমার হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দিয়েছিল। ভালো করে দেখে বুঝলাম মেয়েটা আমার খুব চেনা, কিন্তু মনে করতে পারছিলাম না। 5 বছর আগে দেখেছিলাম হয়তো, এর জন্য কিন্তু অদ্ভুত একটা টান অনুভব করতেছিলাম। পরে খেয়াল করে দেখলাম মেয়েটা যেদিকে যাচ্ছে সেদিকে গেলে ব্যথা পাবে। আমি দৌড় দিয়ে যাওয়ার আগেই বিপদ হয়ে গেল। পরে বুঝতে পারলাম তুমি আমার সেই পিচ্চি পরীটা, ছোটবেলা থেকে যার প্রতি আমার একটা টান রয়েছে। এটা কিসের টান এখনো বুঝি নাই। এ বলে মুচকি হাসতে লাগল। সাফার অগোচরে যে একটা যুবক হৃদয় তাকে নিয়ে মনের অব্যক্ত ভালো লাগা অনুভব করছে তা সে জানতেই পারল না। পরের দিন সকালে সাফা ঘুম থেকে উঠেই দেখতে পেল তার অন্য হাতেও মেহেদি দেওয়া, তাও অনেক সুন্দরভাবে। দেখেই মুখে হাসি খেলে গেল। মনে মনে মাহি আপুকে ধন্যবাদ দিল, কারণ ও ভেবেছে মাহি দিয়ে দিয়েছে। বিয়ের দিন ও পরের আরও একটা দিন সাফার খুবই ভালো কেটেছে, কারণ মাহিন কাব্যের পাশাপাশি আনমনও ওকে আগলে রেখেছে। আনমনের জন্য তার মনে কিছু ভালো লাগার অনুভূতি তৈরি হয়েছে। বিয়েবাড়ি থেকে সাফাদের বাসায় ফেরা হয়েছে প্রায় 2 মাস। এর মধ্যে আনমনের সাথে সাফার দেখা সাক্ষাৎ তো দূরের কথাও হয়নি। আজ শুক্রবার বিকেলে সোফায় বসে সাফা টিভিতে কার্টুন দেখছিল। হঠাৎ তার মা বলে উঠল। সাফা, মাহি তোকে ওদের বাসায় যেতে বলেছে। সাফা উঠে একটু রেডি হয়ে মাহিনদের বাসায় গেল। মাহিনদের বাসা ওদের বাসা থেকে 2 বাড়ি পড়ে। বসার ঘরে পা রাখার আগেই ওই ঘর থেকে অনেক হাসির শব্দ কানে ভেসে আসলো। এজন্য সাফা আরও তাড়াতাড়ি বসার ঘরে প্রবেশ করল, গিয়ে যা দেখল তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। আনমন আর মাহি দুজনকে কাতুকুতু দিচ্ছে, তা দেখে মাহি হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। আনমনকে দেখে সাফার খুব ভালো লাগল, কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি মনে কাজ করল। ওদের কাছে গিয়ে আনমনের সাথে কুশল বিনিময় করল। এখন আমরা 4 জন হয়েছে, চলো লুডো খেলি। সবাই রাজি হয়ে গেল। লুডো খেলার মধ্যে সাফা আর আনমন দুজনকে আর চোখে মাঝে মধ্যে খেয়াল করতে লাগল। যতবার খেলল ততবার সাফা আর মাহির কাছে একবার মাহিন, আরেকবার আনমন হারল, কিন্তু ওদের আর হারাতে কেউ পারল না। তা নিয়ে ওরা আরও হাসাহাসি করতে লাগল। শোন বোনো, আনমন ভাইয়া আমাদের বাসায় বেশ কয়েকদিন থাকবে, তুই প্রতিদিন বিকেলে চলে আসবি, আমরা লুডো খেলব। এভাবে হারার তকমা গায়ে রাখা যাবে না। মাহিনের কথা শুনে সবাই আবার অট্টহাসিতে ফেটে পড়ল। পরের দিন সকালে সাফা স্কুলে যাওয়ার সময় দেখতে পেল মাহিন আর আনমন ওরা ওদের বাসার ছাদে দাঁড়িয়ে কি নিয়ে যেন হাসাহাসি করছে। সাফাকে দেখে মাহিন বলল।
কী রে বনু, স্কুলে যাচ্ছিস? দেখে শুনে যাস। সাফা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। সাফার সাথে আনমনের একটু ভাব হয়েছে, তবুও তেমন কথাবার্তা হয় না। আজ আনমন মেডিকেলে চলে যাবে। আনমন ভাগ্য করে ডিএমসিতেই আসতে পেরেছে, কিন্তু সাফার মনটা কেন যেন খারাপ হয়ে আছে। প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার সময় দেখতে পারবে না, আর বিকেলেও একসাথে মজা করতে পারবে না, হয়তো এই ভেবে। আনমনের ওপর কেমন একটা মায়া জন্মেছে। সবাই হাসি মুখে বিদায় দিলেও সাফা হাসতে পারছে না। আনমন যাওয়ার সময় সাফাকে বলে গেছে, ছোটবেলা থেকে যার প্রতি আমার একটা টান রয়েছে, এটা কিসের টান এখনও বুঝি নাই। ভালোভাবে পড়াশোনা করো, আমার মতো ডাক্তারি পড়তে হবে, রেজাল্ট ভালো হওয়া চাই। মাহিনের কাছ থেকে তোমার খবর আমি ঠিকই রাখবো। ভালো থেকো। স্যার, আপনি সাফা। এ বলে আনমন চলে গেছে। সাফা কিছুই বলেনি, শুধু তাকিয়ে থেকে সবটা দেখল। সময় কারোর জন্য অপেক্ষা করে না। কেটে গেছে ৩টা বছর। আনমন চলে যাওয়ার পর সাফার বেশ কিছুদিন খারাপ লেগেছিল, কিন্তু বলে যাওয়া তার শেষ কথাগুলো মাথায় রেখে লেখাপড়ায় আরও বেশি মনোযোগী হয়েছে। এর মধ্যে দুবার আনমনের সাথে দেখা হলেও ভালো করে কথা বলার সুযোগ হয়নি। সামনে তার এসএসসি পরীক্ষা। এদিকে আনমনের মেডিকেলে একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে বিরাট ঝামেলার সৃষ্টি হয়েছে। এজন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এই ছুটিকে কাজে লাগিয়ে আনমন মাহিনদের বাসায় থাকতে এসেছে। বাড়ি যেতে চেয়েছিল, কিন্তু কিছু ঝামেলার কারণে যাওয়া হয়নি। বিকেলবেলায় মাহিকে সাথে নিয়ে আনমন সাফাদের বাসায় এসেছে। ঘরে ঢুকতে দেখতে পেল সাফা তার স্যারের কাছে পড়ছে। স্যারটা বেশ ইয়াং, কিন্তু তার চাহনি সাফার দিকে বেশ অন্যরকম। কিন্তু সাফা তা খেয়াল করছে না, বরং মাথা নিচু করে পড়ছে। আনমন পকেট থেকে ফোন বের করে স্যারের গতিবিধি ভিডিও করতে লাগল। স্যার পড়াতে ছিল বিধায় আনমন আর মাহি কোনো শব্দ না করে অন্য কাশের রুমে বসেছিল, কিন্তু ওখান থেকে তাদের দেখা যাচ্ছিল। মাহি সাফার আম্মাকে ডাকতে ভেতরে গেছে, আর সেই সুযোগে আনমন ভিডিও করেছে। সাফার আম্মা বাহিরে আসতে পড়লে উঠল। আরে আনমন বাবা, কেমন আছো? তোমার কি অবস্থা? আনমন সালাম দিয়ে কুশলাদি বিনিময় করল। আনমনের নাম শুনে সাফা ফিরে তাকাল। দেখল মাহি আর আনমন এসেছে। আনমনকে দেখে এক অন্যরকম ভালো লাগা অনুভব করল। মনটা ভালো হয়ে গেল। এদিকে স্যার সাফাকে ধমক দিয়ে বলল। সাফা সামনে ঘুরল, কিন্তু স্যারের দিকে তাকাল না। আস্তে করে বলল, আজকে আর না পড়ি। এ কথা শুনে স্যার বলল। তাদের কথাগুলো বেশ মনোযোগ দিয়ে আনমন শুনছিল। আনমনকে বসতে বলে মাহি আর সাফার আম্মু রান্নাঘরে গেছে। আনমন স্যারের রুমে প্রবেশ করে স্যারকে সালাম দিল। ভালো থেকো। স্যার, আপনি সাফাকে আজ ছুটি দিন। অনেক বছর পরে আসলাম তো, তাই একটু গল্প করব। কাল না হয় একটু বেশি পড়েন, যদি রিজিকে থাকে। স্যার কিছু না বলে ছুটি দিয়ে চলে গেল। স্যার যেতেই সাফা বলল। ভাইয়া কেমন আছেন? আনমন রাগ নিয়ে বলল। কতদিন ধরে ওনার কাছে পড়ো, আর ওনার কাছে বসে এত ইতস্তত বোধ কেন বলো। সাফা আমতা আমতা করে বলল। ১.৫ মাস ধরে পড়ছি, আর কই ইতস্তত বোধ করছিলাম। আনমন এবার একটু রাগ দেখিয়ে বলল। কেন মিথ্যা বলছো? তুমি এই যুগের মেয়ে না, কেন এসব টলারেট করবে? সাফা কিছুই বলছে না, মাথা নিচু করে বসে আছে। আনমন এবার শান্ত স্বরে বলল। তোমার দুটো ভাই আছে, তাদের বলতে পারতে, নাহলে মাহি বা চাচাকে বলতে পারতে। কেন তো হেজিটেশন? কাল থেকে নতুন স্যার পাবে। সাফা আবার আমতা আমতা করে বলল। আসলে আগে স্যার ভালো ছিল, কিন্তু ইদানিং কেমন যেন বিহেভ করে। আর কিছুদিন পড়বো, তারপর তো পড়া বাদই দিয়ে দিব, তাই আর কাউকে বলিনি। আনমন রাথা এদিক ওদিক করে বাঁকা হাসি দিয়ে বলল। কাল থেকে নতুন স্যার পাবে, এটা রুজিক শেষ। সাফা আনমনের দিকে তাকিয়ে হাঁ হয়ে আছে, কি বলল বোঝার জন্য। এর মধ্যে সাফার আম্মু আর মাহি কিছু খাবার নিয়ে ঘরে প্রবেশ করল, তাই সাফা আর আনমনের সাথে কথা বাড়াল না। ওরা কিছু সময় গল্প করে যাওয়ার সময় সাফাকে বলে যাচ্ছে, কালকের জন্য রেডি থাকতে। আনমনের কথা সাফার মাথার ওপর দিয়ে গেল। কিসের রেডি থাকবে সে বুঝতে উঠতে পারছে না। রাত 10টা। মাহিন সাফাদের বাড়িতে প্রবেশ করল। সাফাকে দেখে পাশ কাটিয়ে কাব্যের রুমে গেল। সাফা বুঝতে পারল না হঠাৎ সে কি করল যে তার সাথে কথা বলছে না। এমন তো কখনো করে না। সাফার খুব মন খারাপ হল। মাহিন কাব্যকে বিকেলের সব ঘটনা খুলে বলল এবং সাথে ভিডিওটা দেখালো। ভিডিও দেখে কাব্যের অনেক রাগ হল। দুই ভাই সাফার রুমে গেল। কাব্য রাগ দেখিয়ে বলল। ওই শয়তানটা যে বদমাইশি করছে তুই কেন বলিসনি? আমি কিছুদিন ধরে ব্যস্ত আছি বলে ঠিকমতো সময় দিতে পারছি না, তাই বলে তুই কেন ভুল করবি?
সাফা কাপা কাপা গলায় বলল, আসলে ভাইয়া প্রথমে আমি বুঝতে পারিনি। পরে যখন বুঝলাম তোমায় বলতে যাব, কিন্তু তোমার ব্যস্ততার কারণে আর বলে চিন্তায় ফেলতে চাইনি, তাই আর কি। যা হবার হয়ে গেছে, কাল থেকে ওনার কাছে পড়তে হবে না। আর আনমন ভাইয়া যেহেতু কিছুদিন এখানে আছে, তোকে সব পড়া দেখিয়ে দিবে। কাল থেকে আনমন ভাইয়ের কাছেই পড়বি, এটাই ফাইনাল। মাহিনের কথা শুনে সাফা হতভম্ব হয়ে গেল। বিকেলের রেডি থাকার কথার মানে এখন সে বুঝতে পারল। মনে মনে বলল, আল্লাহ বাঁচাও মোড়ে। সাফার মনে এমন একটা মিশ্র অনুভূতি কাজ করছে, ভালো লাগছে আবার একটু সংকোচ অনুভব হচ্ছে। সারা রাত এই চিন্তায় ঘুমোতে পারল না, এর জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আজ স্কুলে কোচিং নেই, ফ্রেশ হয়ে নাস্তা করে নিজের রুমটা খুব ভালো করে গোছালো। তারপর সব পড়াগুলো মোটামুটিভাবে দেখে নিল, যাতে প্রথম দিনেই লজ্জায় না পড়তে হয়। কারণ আনমনের সাথে যতবার দেখা হয়েছে, মানুষটা আকার ইঙ্গিতে লজ্জা দিয়েছে, তাই যতটা সম্ভব সাবধানে থাকতে চাচ্ছে। মানুষটার সামনে লজ্জায় পড়লে কেমন যেন অন্যরকম অনুভূতি হয়। বিকেল 4টে, আনমন সাফাকে পড়াতে এসেছে। প্রথমে সাফার মায়ের সাথে কৌশল বিনিময় করে সাফার রুমে প্রবেশ করল। সাফাও সুন্দর করে হাসি দিয়ে চেয়ারে বসতে বলল। আনমন বাঁকা হাসি দিয়ে বলল, স্যারদের আগে সালাম দিতে হয়, তারপর বসতে দিতে হয়। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছি, সব কিছু শেখাতে হবে। তোমার পড়াশোনা। সাফা বেশ খানিকটা লজ্জা পেল। তারপর স্বাভাবিক হয়ে লম্বা করে একটা সালাম দিল। তারপর বলল, কেমন আছেন স্যার? সাফার এই রকম আচরণে আর লম্বা সালাম শুনে আনমন অনেক মজা পেল, কিন্তু হাসি প্রকাশ করল না। সালামের উত্তরও দিল। তারপর বেশ কিছু সময় নিয়ে খুব ভালোভাবে পড়াল। তোমার পড়াশোনার জ্ঞান ভালোই আছে, তবে আরও ভালো করতে হবে। 1 মাস আরও পরিশ্রম করতে হবে। কালকে আমি সব বড় বড় স্কুলের সাজেশনগুলো এনে দেব। এগুলো ভেতর থেকে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো ভালো করে পড়বে। আনমন পারে না এমন কোনো কাজ নেই। তারপর বলল, সাফা কৌতূহলী দৃষ্টি নিয়ে আনমনের দিকে তাকিয়ে বলল। আপনি এইসব সাজেশন কোথায় পাবেন? আনমন বাঁকা হেসে বলল, আনমন পারে না এমন কোনো কাজ নেই, বুঝছো বালিকা? নিজে। সাফা মুখ বাঁকিয়ে মাথা নেড়ে হ্যাঁ বোঝাল। আনমন আরও বেশ কিছু সময় পড়িয়ে চলে গেল। কেটে গেল বেশ কিছুদিন। আনমনের সাফার মধ্যে বেশ ভাব হয়েছে। পড়ানোর ফাঁকে ফাঁকে দুজন দুজনকে যে আর চোখে দেখে তা তারা বেশ উপলব্ধি করছে, কিন্তু কেউ প্রকাশ করে না। সাফাগের ছাদে আড্ডার মেলা বসেছে। মাহিন, কাব্য, আনমন, মাহি আর সাফা মিলে 31st নাইটে কী করবে তা নিয়ে আড্ডা। মাহি পটকার কথা বলেছিল, তখনই সাফা বলে উঠল, কোনো পটকা হবে না। পটকার শব্দে রাতের বেলা মানুষের অনেক অসুবিধা হয়, তাছাড়া কোথাও কোথাও আগুনও লেগে যায়। তাছাড়া তুমি জানো ভাইয়ারা এগুলো পছন্দ করে না। ভাইয়া পছন্দ করবে কি করে? 5 বছর আগে পটকার অনেক বায়না করেছিলি, তখন মাহিন ভাইয়া এনে দিয়েছিল। পটকার শব্দে আর ধোয়াতে তোর শ্বাসকষ্ট শুরু হয়, তারপর থেকে কখনো ও আর কেনে নেয়। এত যখন জানিস তাহলে কেন আবার আবদার করছিস? সে ভালো হবে না? মাহি রাগ করে বলল, চাচু চাচু ট্রান্সফার হওয়ার পর থেকে তোমরা দুই ভাই শুধু সাফাকে ভালোবাসো, সব আবদার পূরণ করো ওর, আমার বেলায় না। কাব্য মাহির মাথায় হাত বুলিয়ে বলল, তুই আর সাপা আমাদের কাছে সমান, কিন্তু বাবার কাছে থাকে না বলে ওকে একটু বেশি আহ্লাদ করি, ভালো মন্দ বিচার করে আবদার পূরণ করি। সব সময় যে করি তা না। ওর সেই দিন অবস্থা খুব খারাপ হয়েছিল, তাই আর কখনো আনেনি। তুই বড়, তোকে তো বুঝতে হবে। মাহি আর কোনো কথা বাড়াল না। আনমন বলল, নিজেদের মজের জন্য কারো ক্ষতি, এটা আমাদের কাম্য নয়। তাই যেটা হবে, শুধুই নিজেদের মধ্যে অন্য কেউ কোনো প্রকার কষ্ট বা ক্ষতির মুখে না পড়ে। তুমি তো আমাকে সাফা হাত উঁচু করে বলল। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। মাহি হাসি দিয়ে বলল, বুদ্ধিটা একটু বলে আমাদের ধন্য করুন। সাফা হাসি দিয়ে বলল, আমি আর মাহি আপু সব কাটা বাছা করে দিব, আর তোমরা তিনজন মিলে খিচুড়ি রান্না করবা। কেন তুই আর আমি কাটা বাছা করব, ওরাও করবে, তারপর ওরা রান্না করবে। কাব্য, মাহিন আর আনমন রাজি হয়ে গেল। বিকেলে ওরা বাজার করে নিয়ে এলো, আর রাতে রান্নার কাজ শুরু হলো। আনমন আর মাহিনকে পেঁয়াজ কাটতে দেওয়া হয়েছে। ওদের পেঁয়াজ কাটা দেখে সাফা আর মাহি হাসতে হাসতে শেষ। সাফার হাসি দেখে কেমন যেন একটা অন্যরকম ভালো লাগা কাজ করল আনমনের মধ্যে। আনমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। আনমন বেখেয়ালি হওয়াতে হঠাৎ করে হাতের আঙ্গুল খানিকটা কেটে গেল।
আনমনের হাত দিয়ে রক্ত পড়তে শুরু করল। সবাই আনমনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আনমন খেয়াল করল সাফার চোখের কোণায় জল জমেছে। সাফার মুখও শুকিয়ে গেছে। চোখ যেন কিছু বলতে চাচ্ছে। কেমন করে হাতের দিকে তাকিয়ে আছে। সাফা হাতের দিক থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার সময় দুজনের চোখাচোখি হয়ে গেল। সাফা খুব সাবধানে নিজের চোখের পানি আড়াল করে অন্য পাশে চলে গেল। হাতের দিক থেকে দৃষ্টি সরে গেলে আবারও দুজনের চোখাচোখি হয়ে যায়। রাতের আকাশটা আজ চাঁদের আলোতে আলোকিত। অনেক সুন্দর লাগছে চারপাশটা। ভরা পূর্ণিমা বলে কথা। আনমন খেয়াল করল সাফার মুখটা কেমন অন্ধকার হয়ে আছে। ওই ঘটনার পর থেকে কারো সাথে তেমন কথা বলছে না, কিন্তু সব কাজ নিখুঁতভাবে করে যাচ্ছে। রান্না প্রায় শেষের দিকে। কাব্য হাতে করে দুটা মেহেদি কোণ নিয়ে এলে সাফা ও মাহিকে দিল। তবু যেন সাফার মুখে হাসি ফুটে উঠল না। রান্না শেষ করে সবাই ফ্রেশ হতে গেল, কিন্তু সাফা উদাস হয়ে আকাশের দিকে চেয়ে আছে। আনমন ফ্রেশ হতে যাচ্ছিল, হঠাৎ দেখল সাফা ছাদের ওই দিকটায় দাঁড়িয়ে আছে। আনমন আস্তে করে হেঁটে সাফার পেছনে গিয়ে দাঁড়াল। সাফা সাথে সাথে মাথা নিচু করে আলতো হাতে চোখের জয়ের খুব গোপনে মুছে ফেলল, কিন্তু আনমন তা দেখে ফেলল। সাফা আনমনের দিকে না ঘুরেই বলল, আপনি এখনো ফ্রেশ হতে যাননি? কিভাবে বুঝতে পেরেছি সেটা বড় কথা না, তবে বোঝার তো ভুল হয়নি, এটাই বড় কথা। আনমন বাঁকা হেসে বলল। সাফা মুচকি হাসি দিয়ে বলল, এ বলে নিচে চলে যেতে নিল। তখনই আনমন সাফার হাত ধরে যাওয়া থামিয়ে দিল আর বলল, তুমি তো আমাকে দেখোনি, তাহলে কিভাবে বুঝলে আমি তোমার পেছনে? মন খারাপ করে রেখেছো কেন? হাত আমার কেটেছে, কিন্তু দেখে মনে হচ্ছিল তুমি ব্যথা পাচ্ছ। তা কেন? পাগলে আমি ব্যথা পাবো কেন? বেশি বোঝেন আপনি। ডক্টর মানুষদের এটাই একটা সমস্যা। কম বুঝবেন, তাহলে অনেক বড় ডক্টর হবেন, নাহলে পাগলের ডক্টর বলবে। আনমন হেসে বলল, পাগলের ডাক্তার নামটা মন্দ নয়, তবে এই নামে শুধু তুমি ডাকলে খুশি হব, অন্য কেউ ডাকলে না। বলছো বালিকা, আজকে তুমি আর মাহি শাড়ি পরবে? আসলে মেয়েরা তো একটু সাফা কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। কথাটা বোঝার চেষ্টা করছে। আনমন একটু আমতা আমতা করে বলল, আসলে মেয়েরা তো একটু সাজুগুজু করার সুযোগ পেলেই তো শাড়ি পরে, তাই বললাম আর কি। নারী তুমি ঝরনাময়। তেমন কোনো ইচ্ছে আপাতত আজকের জন্য নেই, তাই পড়বো না। এ বলে মুখ বাঁকিয়ে চলে গেল। আনমন সাফার চলে যাওয়ার পর হাসতে লাগল আর বলতে লাগল, নারী তুমি ঝরনাময়, কখন কোন রূপে সাজো কেউ জানে না। তোমার প্রতি আমার এক অদৃশ্য অদ্ভুত টান আছে। জি না, কালকে অনেক ফাঁকি দেওয়া হয়েছে। এ বলে আনমন নিচে নেমে এলো। ছেলেরা সবাই রেডি হয়ে ছাদে এসে বসে আছে, কিন্তু সাফা আর মাহির কোনো খোঁজ নেই। ওদের ডাকতে গিয়েছিল মাহিন, কিন্তু ওরা বলেছে 10 মিনিট। 40 মিনিট হয়ে গেছে, তবুও তাদের 10 মিনিট শেষ হয় না। আর কিছু সময় পর মাহি ছাদে প্রবেশ করল। সাদা রঙের একটা জামদানি পরে, আর মাহির পিছু পিছু সাফাও কালো রঙের একটা জামদানি পরে ছাদে প্রবেশ করল। দুজনকেই অনেক সুন্দর লাগছে। সাফাকে দেখে আনমনের হৃৎস্পন্দন মনে হয় থেমে গেছে। কালো জামদানিতে সাফাকে একটু বেশি মায়াপরি মনে হচ্ছে। আনমনের মনে হল তার বুকের ধুকপুক বাহিরের সবাই শুনতে পাচ্ছে। আনমন সবার থেকে একটু দূরে গিয়ে বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করতে লাগল। রাতের কারণে ব্যাপারটাকেও বেশি খেয়াল করল না। যত সময় ওরা ছাদে ছিল, আনমন কখনো আর চোখে, আবার মাঝে মধ্যে সরাসরি সাফাকে দেখে গেছে। একসময় সাফা চোখ দিয়ে ইশারা করে বলেছে, কিছু কি বললেন? আনমন তখন মাথা নেড়ে না বুঝিয়েছে। সবার খাওয়া দাওয়া শেষ করে গল্প করতে লাগল। বেশ কিছু সময় পর ওরা ঘরে চলে এলো। আজ সাফাদের বাসায় ওরা থাকবে। পরের দিন বিকেলে আনমন সাফাকে পড়াতে বসল। সাফা আমতা আমতা করে বলল, আজ না পড়ি, কাল থেকে ঠিকভাবে পড়াশোনা করবো নে। জি না, কালকে অনেক ফাঁকি দেওয়া হয়েছে, আজ আর চলবে না। তার আগে বলো, তোমাদের তো শাড়ি পরানোর কথা ছিল, তাহলে পড়লে না কেন? আমি বলেছি বলে তাই? সবই বুঝলাম। আনমনের কথা শুনে সাফা বেশ লজ্জা পেল, তবুও লজ্জা আড়াল করে নিজেকে স্বাভাবিক রেখে বলল, আপনাকে না কম বুঝতে বলেছি, তবুও বেশি কেন বোঝেন? আমি ঘরে এসে দেখি মাহি আপু শাড়ি পরেছে, তাই আমিও পরেছি। অন্য কোনো কারণ বা কারো কথায় নয়। বুঝতে পেরেছেন পাগলের ডক্টর? আনমন বাঁকা হাসল, তারপর বলল, সবই বুঝলাম,
কিন্তু এখন ভাবছি হার্টের ডাক্তার না হয়ে পাগলের ডাক্তার হলেই তোমার নাম দেওয়া সার্থক হতো। তোমাকে সার্থক না করতে পেরে নিজেকে ব্যর্থ মনে হচ্ছে। আর রাগ করতে হবে না। এ বলে আবার হাসতে লাগল। সাফা মুখ বাঁকিয়ে বলল, দেখেন, আপনি কিন্তু আমার মজা নিচ্ছেন। আমি যা খুশি ভাবেন আপনি, আমার কিছুই যায় আসে না। তবে তারপর আর বলতে পারল না। আর রাগ করতে হবে না। আমি যা ভাবি বা বুঝি সেটা আমার ব্যাপার। তোমার চিন্তা করতে হবে না। ঠিকমতো পড়াশোনা করো, সামনে পরীক্ষা। পরীক্ষা ছাড়া অন্য কিছুই মাথায় ঢোকাতে হবে না। ডাক্তারি পড়তে হবে, মনে রাখবে এটা, শুধু তাহলেই হবে। সাফাও আর কথা বাড়াল না, মনে মনে হাফ ছাড়ল। এরপর পড়ায় মনোযোগী হয়ে গেল। 2 ঘণ্টা ভালোভাবে পড়াইয়ে আনমন চলে গেল। এভাবে আরও বেশ কিছুদিন কেটে গেল। আনমনের মেডিকেলও খোলার ডেট দিয়েছে। সাফারও 7 দিন পর পরীক্ষা। আনমন কাল মেডিকেলে ফিরে যাবে। আজ আনমন সাফাকে শেষবারের মতো পড়াতে এসেছে। সাফার মা অনেক জোর করে আনমনের হাতে সাফাকে পড়ানোর পারিশ্রমিক দিয়েছে। এতে আনমনের বেশ মন খারাপ হয়েছে। আনমন সাফার রুমে বসে আছে। সাফা পড়া লিখছে। আনমন একটা খাতা নিয়ে কিছু লেখা শুরু করল। সাফা দেখার চেষ্টা করে, কিন্তু সে দেখতে সফল হয় না। আমাকে একটু পানি এনে দাও। আচ্ছা। এ বলে মাথা নাইয়ে নিচে চলে গেল। আনমন এই সুযোগে একটা খামে একটা কার্ড আর খাতায় লেখা চিঠিটা ওটার ভেতর ঢুকাল। তারপর খামটা আবার পকেটে রেখে দিল। সাফা একটু পর পানি নিয়ে ঘরে প্রবেশ করল। আনমন পানিটা খেয়ে নিল। তারপর ভালোভাবে সব পড়াগুলো বুঝিয়ে দিল। আনমনের সাথে তার আর দেখা হবে না ভেবে অনেক মন খারাপ হচ্ছে। আনমন অনেক শান্তভাবে বলল, আমি তোমাকে এখন যা বলবো তা মনোযোগ দিয়ে শুনবে আর মানবে। এ বলে বলা শুরু করল। তোমার পরীক্ষার সাজেশন সব শেষ করা হয়েছে, কোনো কিছুই আর বাদ নেই। A+ তোমাকে পেতেই হবে, আর আমার বিশ্বাস তুমি পাবে। আমার বিশ্বাস তুমি রাখবে, এটা আমি আশা রাখি। পরীক্ষা বাদে অন্য কোনো চিন্তা এখন মাথায় আনবে না। A+ পেলে তুমি যা চাইবে আমি তাই তোমাকে দেব। কোনো প্রয়োজন পড়লে কল দিও, পাশে পাবে। এরপর একটু থেমে পকেট থেকে খামটা বের করে সাফার হাতে দিয়ে বলল, এটা তোমার আমানত। যদি কোনোদিন খুব বিপদে পড়ো বা আমার কথা মনে করে দম বন্ধ হয়ে আসে, সেই দিন এটা খুলবে। তাছাড়া এটা খুলবে না। তোমার সাথে এরপর দেখা হলে এটা আমি চেয়ে নেব। আমার বিশ্বাস আমি যা বলেছে তুমি তা বুঝতে পেরেছ। নিজের যত্ন নিও, পরীক্ষাগুলো ঠিক মতো দিও, আমার মান রেখো। সাফার বুক ভেঙে আসছে। কিছুই বলল না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝাল। আনমন সাফা দুজন দুজনের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর আনমন নীরবে ঘর থেকে বেরিয়ে গেল। সাফা খামটার দিকে তাকিয়ে তা বুকে রেখে বড় বড় দীর্ঘ নিঃশ্বাস নিল। তারপর খুব যত্ন সহকারে গোপনীয় স্থানে রেখে দিল। আনমনের জন্য কষ্ট হলেও তার মান রাখতে পড়াশোনায় মনোযোগী হল। দেখতে দেখতে কেটে গেছে আরও 3টি মাস। সামনে সাফার রেজাল্ট। পরীক্ষাগুলো বেশ ভালো হয়েছে, কিন্তু আনমনের কথা মনে হয়ে অনেক কষ্ট লেগেছে। তবুও নিজেকে স্বাভাবিক রেখেছে। একবারের জন্যেও তাদের দেখা বা কথা হয়নি, কারণ আনমনের সামনে পরীক্ষা, তাই অনেক ব্যস্ত, তাই আর আসা হয়নি। মাহিনের ফোনে আনমনের কল এলো। ভাইয়া কেমন আছো? অনেকদিন তোমার খোঁজ খবর নেই। ভালো আছি, পরীক্ষা নিয়ে ব্যস্ত। একটা কাজ করতে হবে, পারবি? কাউকে বলবি না। তুমি নির্দ্বিধায় বলো, কাউকে বলবো না। আমি থাকতে তোমার কোনো ভরসা নেই। ভরসা নেই মানে কি? মাহিন বাঁকা হেসে, আরে ওটা ডায়লগ আর কি, বলো শুধু কাজ হয়ে যাবে। তোর নামে একটা পার্সেল যাবে, সেটা তো নিয়ে তোর নামের ঠিকানাটা ছেড়ে ফেলবে। তারপর ওটা চুপ করে সাফার রুমে রেখে আসবে, কেউ যেন না জানে, বুঝছিস? বুঝতে পেরেছি, কিন্তু সাফাকে তুমি গিফট কেন দিচ্ছ তা বুঝলাম না। কাহিনী কে? বাঁকা হেসে আনমন। তোর বুঝতে হবে না, পরে সব কাহিনী বলবো। কাজ হয়ে গেলে কল দিস। এ বলে ফোন রেখে দিল। মাহিন ফোনের দিকে তাকিয়ে হাঁ করে রইল। আনমনের মতিগতি নিয়ে গভীর চিন্তা করতে লাগল। কিছু সময় পর পার্সেলটা আসলো। ছোট্ট একটা পার্সেল, ভেতরে একটা বক্সের মতো। কি থাকতে পারে তা ভাবছে। আংটি হলে তো নিজে দিত, তাহলে কি হতে পারে ভেবে পেল না। আমানত রক্ষা করতে হবে, তাই সাফার বাড়িতে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করল। তারপর সাফার রুমে গিয়ে দেখল সাফা নেই। সেই সুযোগে টেবিলের ওপর পার্সেলটা রেখে বের হয়ে এলো। কালকে রেজাল্ট দেবে, তাই সাফা ভীষণ চিন্তিত। ছাদে বারবার পায়চারি করছে। মাহিন ছাদে প্রবেশ করে বলল, বনু কি হয়েছে, এত চিন্তা করছিস কেন? সাফা মলিন হেসে বলল,
কালকে রেজাল্ট, অনেক ভয় হচ্ছে। সবার বিশ্বাস আর মান রাখতে কি পারবো আমি? মাহিন বুঝতে পারল আনমন সাফাকে সাহস জোগানোর জন্য ওই গিফটটা পাঠিয়েছে। তবুও কিন্তু লাগছে। মুখে বলল, আল্লাহর উপর ভরসা রাখ, সব ভালো হবে। আল্লাহ ভালো কিছুই নির্ধারণ করে রেখেছে। এভাবে ওরা আরও বেশ কিছু সময় কথা বলে নিচে চলে এলো। সাফা নিচে এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। কাব্য বারবার সাফাকে ডাকছে। সাফা নামাজ শেষ করে কাব্যের ঘরে প্রবেশ করল। বুড়ি, তুই না কত ভালো, আমার না অনেক মাথা ব্যথা করছে, একটু টিপে দে না। চা বানিয়ে আনি, তারপর মাথা টিপে দেবো নে। আর হ্যাঁ, বাবা ফোন দিয়েছিল রাতে আসবে। কাব্য মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝাল। কিছু সময় পর সাফা চা বানিয়ে নিয়ে এলো। দুই ভাইবোন মিলে খেল। কাব্য জানে সাফাকে আজ একা রাখলেই শুধু চিন্তা করবে, তাই নানা কাজ দিয়ে ব্যস্ত রাখছে। বোনটা তার অতি আদরের। সাফার বাবাও চলে এসেছে। বেচারি সাফা সন্ধে থেকে এত ব্যস্ত সময় পার করছে যে ঘরে ঢোকানো সময় পায়নি। রাতে সবাই মিলে খেয়ে নিল। তারপর সাফা ঘরে প্রবেশ করল। সাফা দেখল রাত 11টার কাছাকাছি বাজে। তারপর মনে হল আর 12-13 ঘণ্টা পর তার রেজাল্ট দেবে। মনে হয়েই মুখটা আবার মলিন হয়ে গেল। বারান্দায় যাওয়ার জন্য পা বাড়াতেই দেখতে পেল টেবিলের ওপর একটা পার্সেল, কিন্তু কোনো নাম ঠিকানা নেই। এটা কোথা থেকে এলো সে ভেবে পেল না। পার্সেলটা খুলতেই দেখতে পেল 2টা চিরকুট, তার ওপর 1-2 দিয়ে নাম্বারিং করা, আর সাথে একটা ছোট বক্স। কোনটা খুলবে তা বুঝে উঠতে পারছে না, তাই আগে 1 নং দেওয়া চিরকুটটা হাতে নিল। তাতে লেখা, ভবিষ্যৎ ডাক্তার ম্যাডাম, এত চিন্তা করতে হবে না। আমি জানি আপনি ভালো রেজাল্ট করবেন। চিন্তা করে পাচারি করে শুধু শুধু পাটাকে কষ্ট দেবেন না। কালকে রেজাল্ট দেওয়ার পর 2 নং চিরকুটটা খুলবেন, তারপর বাক্সটা। এখন খোলার সাহস করবেন না। এখন আল্লাহর নাম নিয়ে ঘুমান। এতে আপনার পাগলের ডাক্তার। চিরকুটটা পড়ে সাফা হা হয়ে আছে। এটা কি হুমকি বার্তা নাকি সান্ত্বনার বাণী নাকি প্রেমপত্র, কিছুই বুঝতে পারল না। আরও 2বার পড়ল, তবুও মাথায় কাজ করল না। কি আর করার, বেচারি কোনো উপায় না পেয়ে বক্সার 2 নং চিরকুটটা যত্ন সহকারে তুলে রাখল। তারপর ভদ্রমেয়ের মতো শুয়ে পড়ল। অনেক ইচ্ছে করছিল পরের চিরকুটটা খুলে পড়ার, কিন্তু পরে ভেবে দেখল যখনকার জিনিস তখন করা উচিত। আগে করলে লাভের চেয়ে ক্ষতি হয় বেশি, তাই আর করেনি। রাতে এসব ভাবতে ভাবতে ঘুমাতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে। কাব্যেও হাসপাতালে চলে গেছে। কাব্যের এবছরেই ডাক্তারি পড়া শেষ হয়ে যাবে, আর আনমনের আলো 2 বছর। সকালের খাবার সাফার গলা দিয়ে নামেনি, তাই ওর বাবা অনেক জোর করে একটু খাইয়ে দিয়েছে। বাবার ফোন হাতে নিয়ে একবার মাহিন ও আরেকবার কাব্যকে ফোন দিয়ে পাগল বানিয়ে ফেলছে। যতই বেলা বাড়ছে ততই সাফা অস্থির হয়ে পড়ছে। ঘড়িতে 3টের কাছাকাছি, তবুও জানতে পারেনি। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে। মাহিন হাঁপাতে হাঁপাতে সাফাদের বাড়িতে পৌঁছল। মাহিনকে দেখে সাফার যেন প্রাণ পাখি বের হয়ে আসবে। মাহিন একটু দম ফেলে বলল, তুই গোল্ডেন পেয়েছিস বোনো। মাহিনের কথা শুনে সাফা হতভম্ব হতবিহব্বল হয়ে গেল। সাফা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, দেখাও আমাকে আগে। মাহিন মোবাইলটা হাত বাড়িয়ে সাফাকে দিল। সাফা দেখে খুশিতে অজ্ঞান হয়ে গেল। সারাদিন না খাওয়ায় শরীর দুর্বল, তার ওপর অতিরিক্ত চিন্তার সাথে খুশিটা মেনে নিতে পারেনি, তাই এই অবস্থা। সবার চেষ্টায় কিছু সময়ের মধ্যে জ্ঞান চলে এলো। মাহিন তো মাথায় গাট্টি মেরে বলল, তুই আসলেই পাগল, কত ভয় পাইয়ে দিয়েছিলে আমাদের। সাফা আস্তে করে বলল, সরি, আসলে মেনে নিতে একটু কষ্ট হচ্ছিল। তোমাদের মান বিশ্বাস যদি না রাখতে পারি এই ভয় পাচ্ছিলাম। কাব্য পাশ থেকে বলল, তুই যে পরীক্ষা নিয়ে কতটা সিরিয়াস ছিলি, হ্যাঁ আমরা তা জানি। আর রেজাল্ট যে ভালো হবে তাও আমরা জানতাম। শুধু চিন্তা করে নিজের বেহাল দশা করছিস। সাফার মা পাশ থেকে ধমক দিয়ে বলল, পর্ব 8 শেষ হয়েছে তোদের কথা। আগে ওকে ফ্রেশ হয়ে আসতে দে, কিছুই সারাদিন পেটে পড়েনি। এরপর ওরাও আর কথা বাড়াল না। সাফা ফ্রেশ হয়ে এসে খেয়ে নিল। কাব্য সাফাকে একটা বক্স উপহার দিল, বলল, এটা তোর রেজাল্টের জন্য উপহার। সাফা বক্সটি খুলে দেখল একটা ফোন। ফোন দেখে সাফা বেশ খুশি হল। কাব্য ভাইয়া তো বাজি মাত করে দিয়েছে, আমি এখন কি দিব? সাফা হাসি দিয়ে বলল, তোমার হাত সারা জীবন আমার মাথায় রাখো, তাহলেই হবে, আর কিছুই লাগবে না। এটা তো সান্ত্বনার বাণী হলো, কিছু লাগলে চেয়ে নিস, জান হাজির তোর জন্য। অবশ্যই। এ বলে হাসতে লাগল। সাফার হঠাৎ আনমনের চিরকুটের কথা মনে পড়ল। সাফা মাহিনের হাতে মোবাইল দিয়ে বলল,
এটাতে সবার ফোন নাম্বার সেভ করে দাও। আমি একটু আসছি। বলে সাফা হনহন করে ঘরে প্রবেশ করল। ঘরে ঢুকে চিরকুট আর বক্সটি বের করল। চিরকুটে লেখা, ভালো রেজাল্টের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানতাম তুমি পারবে। কিভাবে জানতাম তাই ভাবছ? সেটা আমিও বলতে পারি না, তবে এতটুকু বলতে পারি তোমার প্রতি আমার একটা অদ্ভুত টান আছে। সেটা কিসের টান তা এখনও বুঝতে পারি না। তোমাকে দেখলে একটা মায়া সবসময় কাজ করে। তোমার চোখের ভাষাটাও আমি বুঝি। তুমিও যে টান অনুভব করো তা তোমার চোখের জল সেদিন বলে দিয়েছিল। তবু আমি তোমার মুখে জানতে চাই। আমি এটাও জানি তুমি আমার উপস্থিতি না দেখেও বুঝতে পারো। আচ্ছা, এই অদ্ভুত টানের নাম কি ভালোবাসা? চিরকুটটা পড়ে সাফা জমে গেছে। কোনো প্রকার অনুভূতি ব্যক্ত বা বোঝার শক্তি পাচ্ছে না। সে কি সত্যি নাকি কল্পনায় আছে তাই ভাবছে। কথক। সাফা নিজের হাতে চিমটি কেটে নিল। দেখল সে বাস্তবে আছে, কল্পনায় নয়। তারপর আবার চিঠিটা পড়া শুরু করল। তুমি ভাবছো এগুলো আজ কেন লিখে পাঠিয়েছে? কারণ এখন কলেজে উঠবে, নতুন নতুন স্বপ্নের দুনিয়ায় ভেসে বেড়াবে। আমি চাই তুমি কোনো ভুল না করো। আমার জিনিস আমি আগলে রাখতে জানি। আমি বাদে দুনিয়ার সব মানুষকে ভাই, চাচা, মামার চোখে দেখবে। 3 মাস পর দেখা হবে। আমার ফোন নাম্বার নিচে লিখে দিয়েছে, মন চাইলে কল দিও। নিজের খেয়াল রেখো। এতে তোমার পাগলের ডাক্তার। চিঠিটা পড়ে সাফার লজ্জায় লাল নীল হয়ে গেছে, সাথে ঠোঁটের কোনায় প্রাপ্তির হাসি ফুটে উঠেছে। বুকের সাথে কতক্ষণ চিঠিটা জড়িয়ে রেখে হাত বাড়িয়ে বাক্সটা নিয়ে খুলল। দেখল সাদা পাথরের একজোড়া কানের দুল, অসম্ভব সুন্দর দুলজোড়া। দেখেই মুখে হাসি চলে এলো। সাফা ওর রুমে এসেছে অনেক সময় ধরে। নিচে থেকে সবার ডাকানাকি শুরু হয়ে গেছে। জিনিসগুলো সুন্দর করে রেখে নিচে চলে এলো। রাতে সাফা বসে বসে আনমনের কথাই ভাবছিল। এতটা কিভাবে বিশ্বাস করতে পারে তাই ভেবে পেল না। আনমনের ফোন নাম্বার সেভ করে নিয়েছে। একটা ধন্যবাদ দেবে গিফটের জন্য, তাও দিতে পারছে না। অনেক লজ্জা লাগছে। আবার ভাবছে, যদি ফোন না করে, তাহলে যদি ভাবে আম সত্যি তার প্রতি আমার কোনো টান নেই, তাহলে সে কষ্ট পাবে। অনেক দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আনমনের নাম্বারে কল দিল। দুবার রিং হওয়ার পর আনমন ফোন রিসিভ করল। সালাম দিয়ে আনমন বলল। কি বলছেন? সাফা আনমনের কণ্ঠ শুনে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। কথা বলতে চাইছে কিন্তু পারছে না। এর মধ্যে আনমন আরও দুবার হ্যালো হ্যালো করল। সাফা কাপা কাপা কণ্ঠে বলল। আমি সাফা। আনমন এটুকু শুনে চুপ হয়ে গেল। বেশ কিছুক্ষণ নীরবে কাটল। তারপর আনমন বাঁকা হেসে বলল। কেমন আছো? তোমার রেজাল্ট তো জানালে না, পয়েন্ট কত? ভালো আছি, আপনি কেমন আছেন? রেজাল্ট কি সত্যি জানেন না? আনমন হেসে দিয়ে বলল। তুমি কি আমাকে জানিয়েছ যে জানবো? হাসি দিয়ে সাফা বলল। জেনেও কেন ভনিতা করছেন? সবই তো আগে থেকে জেনে যান আপনি। আর বোঝেনও, তাহলে না জানার ভান কেন করছেন? আনমন হেসে দিয়ে বলল। সব জানা কি সবসময় ঠিক হয়? অনেক কিছু ভুল হয়, তাই ভুল করার চেয়ে জেনে নেওয়া উত্তম। সাফা কিছুই বলল না। অনেক লজ্জা লাগছে তার। আনমন বুঝতে পারল সাফা লজ্জা পাচ্ছে, তাই কথা পাল্টানোর জন্য বলল। যখন মন চাইবে তখন সব উত্তর দিও। যদি না বলতে পারো নীলখামে লিখে রেখো। ভালো থেকো, নিজের যত্ন নিও। সামনে পরীক্ষা, পড়ছে। সাফা আস্তে করে বলল। আপনিও ভালো থাকবেন। সময় সময়ের মতো চলে যায়, কারো জন্য অপেক্ষা করে না। কেটে গেছে 3টে মাস। এর মধ্যে সাফা কলেজে ভর্তি হয়েছে। 2টো বান্ধবী হয়েছে। আনমনেরও পরীক্ষা শেষ হয়েছে। আজ মাহিনদের বাসায় আসবে। এর মধ্যে দুজনের আর কথা হয়নি, কারণ কেউ কাউকে ফোন করেনি। কিন্তু সাফা আনমনের চিরকুটটা মনে হয় 1000-এর ওপর পড়েছে। তবুও তার আক্ষেপ মেটেনি। একটা চিঠি অবশ্য লিখে নীল খামে তুলে রেখেছে। কোনোদিন দিতে পারবে কিনা সে জানে না। আনমনের আসার খবর এখনও তার কানে এসে পৌঁছয়নি। প্রতিদিনের মতো আজও সাফা কলেজে যায়, তারপর কোচিং করে বিকেলে বাসায় ফেরে। দেখে সাফার মা রান্নাঘরে মহাব্যস্ত। সাফা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। এত কিছু কি রান্না করছো? বাবা আসবে? মাহিন ওরা এসেছে। ছাদে বসে কাব্যের সাথে আড্ডা দিচ্ছে। রাতে ডিনার করবে বলেছে, তাই রান্না করছি। তুই ফ্রেশ হয়ে ছাদে যা। সাফা আর কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে খাবারের প্লেটে ভাত নিয়ে খেতে খেতে ছাদে প্রবেশ করল। ছাদে গিয়ে যা দেখল তা দেখে মাথায় যেন বাজ পড়ে। খাবারের প্লেটটা একটুর জন্য হাত থেকে পড়ে যায়নি। নিজের দিকে তাকিয়ে অমনি নিচে চলে এলো। সাফার খুব রাগ হলো ওর মায়ের ওপর। কেন মা বলল না যে মাহিন ভাইয়াদের সাথে আনমন এসেছে? তাহলে কি 7 রঙের জামাকাপড় পরে তার সামনে যাই? কি লজ্জা! একটু আগের ঘটনা। সাফা যখন ছাদে প্রবেশ করে তখন সে দেখতে পেল কাব্য, মাহিন,
মাহি আর আনমন মিলে ক্যারাম বোর্ড খেলছে। আনমন একদম ছাদের দরজার দিকে তাকিয়ে বসে আছে, যেন কারো অপেক্ষায় আছে এমন দৃষ্টি রেখে। সাফা ছাদে প্রবেশ করতেই আনমনের সাথে চোখাচোখি হয়ে যায়। তখনই সাফা নিজের দিকে তাকিয়ে দেখে জামা পায়জামা আর ওড়না এক একটা এক এক রঙের, আর চুলগুলো তো কাকের বাসা। তাই সাথে সাথে লজ্জা পেয়ে নিচে চলে আসে। নিচে চলে এসে লজ্জায় কাঁপতে থাকে। এই লোকের সামনে লজ্জায় না পড়লে তার কোনো কিছু শুদ্ধ হয় না। কি কপাল! খাবারটা কোনোভাবে শেষ করে নিজের রুমে গিয়ে নিজেকে পরিপাটি করে নিল। তারপর রান্নাঘরে গিয়ে সবার জন্য কফি বানালো। কফি বানিয়ে ছাদে গেল। ছাদে গিয়ে আনমনকে সালাম দিয়ে সবার সাথে কুশল বিনিময় করল। ওরা খেলল আর সাফা পাশে বসে থেকে আর চোখে আনমনকে দেখতে লাগল। আনমনও সুযোগ হাতছাড়া করেনি। মাঝে মধ্যে দুজনের চোখাচোখিও হয়েছে। খেলা শেষ করে ওরা আড্ডা দিতে লাগল। মাহিন কাব্যকে বলল, ভাইয়া, তোমার ডাক্তারি পড়া প্রায় শেষের দিকে, তাহলে মেয়ে খোঁজা শুরু করি, কি বলো? কাব্য বাঁকা হেসে বলল, আমাকে পথের কাঁটা ভাবো? আমি কি তা বুঝি না? সাফার বান্ধবীর দিকে যে তোমার চোখ পড়েছে, আর সেটা আমার অজানা নয়। আমার চিন্তা করতে হবে না, আবার অনেক দেরি আছে। তুমি ভাই এগিয়ে যাও। কাব্যের কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। আমি তো 3-4 দিন আছে, তাহলে মাহিন আমাকে একটু দেখিয়ে দিস। যদি বান্ধবীর বান্ধবীকে পটাতে পারি, তাহলে বাবা মার আর কষ্ট করে মেয়ে খোঁজা লাগবে না। আনমনের কথা শুনে সাফার আর বুঝতে বাকি রইল না সে কি বোঝাতে চাইছে। সবাই হাসলেও সাফা বেশ লজ্জা পেল। সাফা বোন কথার ফোন নাম্বারটা একটু দে না। আমার তো মুখস্থ নেই, ফোনে আছে, দেবনি। ফোনটা নিয়ে আয়। সাফা মাথা নাড়িয়ে ফোন আনতে নিচে চলে গেল। সাফা ফোন হাতে নিয়ে দেখে আনমনের 2টা মেসেজ। প্রথমটা হলো, ম্যাডাম, আপনি কোথায়? আপনার জন্য অপেক্ষায় আছে। পরে সময় দেখল সে তখন কোচিংয়ে ছিল। বাসায় এসে মেসেজটা দেখলে লজ্জায় তখন পড়তে হতো না। সাফা তাই ভেবে মাথায় চাটি মারল। আর দ্বিতীয় মেসেজ হল, 10 মিনিটের জন্য কি একটু সময় দিতে পারবে? সময় দেখল একটু আগে করেছে। পরে সাফা বেশ লজ্জা পেল, কিন্তু কোনো রিপ্লাই দিল না। ফোন নিয়ে ছাদে চলে গেল। কথার নাম্বার দেওয়াতে মাহিন খুশিতে বাকবাকুম হয়ে গেল। কাব্য বলল, তোরা আড্ডা দে, আমি একটা জরুরি কল করে আসছি। আমি একবার কল করে একটু কথা বলার চেষ্টা করি। এ বলে মাহিন ছাদের অন্যদিকে চলে গেল। মাহি, সাফা আর আনমন সব দেখে হাসতে লাগল। আনমন মাহিকে বলল, আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আয়। মাহি আপু, কেন? আমি যাচ্ছি। মাহি যাক, কোনো সমস্যা নেই, তাই না মাহি? মাহি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে নিচে চলে গেল। সাফা আনমনের থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে আছে। আনমন একটু কাছে গেল, তবুও দূরত্ব আছেই। তখন রংধনের মতো পোশাকে তোমাকে অনেক সুন্দর লাগছিল। আমাকে দেখেই কি তুমি ওদের সাজগোজ করে এসছো আবার? আনমন বাঁকা হেসে বলল। সাফা বেশ লজ্জা পেল, তবুও স্বাভাবিক রেখে বলল, জি না, জামায় তরকারির ঝোল পড়েছিল তাই চেঞ্জ করেছি। আর কই সেজেছি, শুধু জামাটাই তো পরেছি। আনমন মুখ টিপে হেসে বলল। বাবুই পাখির বাসাটাও পরিবর্তন হয়েছে। সাফা এখন কি বলবে, ভাষা খুঁজে পাচ্ছে না। এ লোকের লজ্জা না দিলে ভালোই লাগে না, কি যে একটা অবস্থা। আনমন আবার হাসি দিয়ে বলল, কালকে বাইরে দেখা করব, কলেজ শেষে তৈরি থেকো। লজ্জা পেলে তোমায় দারুণ লাগে। এ বলে মাহিনের দিকে এগিয়ে গেল। সাফার মনে হলো তার দম বন্ধ হয়ে আসছিল। কি বলে গেল লোকটা? এভাবে বারবার লজ্জা দিয়ে মারবে নাকি? সাফা ভাবার মাঝে কাব্য আর মাহি ছাদে প্রবেশ করল। চলো সবাই বাসার রুমে গিয়ে আড্ডা দিই, মার রান্না প্রায় শেষ। সবাই হ্যাঁ বলে নিচে চলে এলো। খাবার টেবিলে সাফার মা সবাইকে খাবার পরিবেশন করছিল। সাফার প্লেটেও ভুলে অনেক খাবার দিয়ে ফেলেছে। সাফা খাবার দেখে বলল, একটু আগে এসেই খেয়েছি, এখন আর খেতে পারবো না, এবার কমাও। তখন আনমন বলল, আমার অনেক ক্ষুধা পেয়েছে। হোস্টেলে তো বাড়ির মতো রান্না পাওয়া যায় না। আমার প্লেটে দিন, আমার প্লেটে দিন আন্টি। সাফার প্লেট থেকে কোনো সমস্যা নেই। আনমনের কথাটায় কেউ তেমন গুরুত্ব না দিয়ে খাওয়াতে মনোযোগ দিল, কিন্তু কানার মন ঠিকই জানে কেন এমন করল। তাই সাফা চোখ বড় বড় করে আনমনের দিকে তাকাল। আনমন সাফার দিকে তাকিয়ে বাঁকা হেসে খাওয়া শুরু করল। খাওয়া শেষে আবার ওরা আড্ডা দিতে বসল, কিন্তু সাফা পড়ার বাহানা দিয়ে নিজের ঘরে চলে গেছে। আনমনও খুব উসখুস করছে একটু কথা বলার জন্য, কিন্তু সুযোগ করে উঠতে পারল না। পরের দিন সাফা কলেজে যাওয়ার সময় প্রতিদিনের তুলনায় আজ একটু বেশি পরিপাটি হয়ে গেল। কারণ আনমন দেখা করবে বলেছে মানে সে করবেই, তাই নিজেকে সব রকম ভাবেই তৈরি করে নিল যাতে লজ্জায় না পড়তে হয়। সাফার কলেজের 2 বান্ধবী হল কথা আর মিতু।
ওরা খুব ভালো, তবে তিনটে একসাথে থাকলে বান্দামি করতে ভোলে না। সাফা কথাকে মাহিনের ব্যাপারে সব বলেছে। মাহিনকেও কথা হালকা হালকা পছন্দ করে। সাফার সাথে চলতে গেলে তার দুই ভাইকে না চেনা অসম্ভব। কোনো না কোনো বাহানায় সপ্তাহে দুইটার একটাকে কলেজে পাওয়া যাবেই, আদুরের বোন বলে কথা। কলেজ শেষে 1 ঘন্টা পর ওদের কোচিং আছে। এ সময় ওরা একটু রেস্ট নিয়ে কিছু খেয়ে নেয়। সাফার ফোনে মাহিন কল দিয়ে বলেছে কলেজ শেষে কথাকে নিয়ে বাহিরে আসতে। মিতু বলেছে লাইব্রেরিতে ওর একটু কাজ আছে, তাইও যাবে না। সাফা তা শুনে মনে মনে বেশ খুশি হয়েছে। কথাও সাফা কলেজের গেটের সামনে যেতেই দেখতে পেল মাহিন আর আনমন দাঁড়িয়ে আছে। মাহিন ইশারা দিয়ে ওদের ডাকল। ওরা এগিয়ে গেল। তোদের তো মনে হয় 1 ঘন্টা সময় আছে কোচিং শুরু হওয়ার, তাহলে চল সামনের রেস্টুরেন্টে গিয়ে বসি। সাফা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে আর চোখে আনমনের দিকে তাকাল। দেখল আনমন মিটিমিটি করে হাসছে। তা দেখে সাফা মুখ ভেঙচি দিল। সাফা কথাকে নতুন করে মাহিন আর আনমনের সাথে পরিচয় করিয়ে দিল। তা দেখে ওরা সবাই হেসে ফেলল। মাহিন আবার বলল, যদি কথা তোমার কোনো সমস্যা না থাকে তাহলে আমি কি তোমার সাথে আলাদা কথা বলতে পারি? কথা সাফার দিকে অসহায় দৃষ্টি নিয়ে তাকানো। সাফা মুখে হাসি ফুটিয়ে যাওয়ার জন্য ইশারা করল। কথা মাথা নিচু করে মাহিনের সাথে অন্য টেবিলে গিয়ে বসল। এদিকে সাফা ও আনমন নীরবতা পালন করছে। নীরবতা ভেঙে আনমন বলল, কি খাবে? আপনার যা ইচ্ছা। বাঁকা হেসে আনমন বলল। বুঝে বলছো তো? সাফা আনমনের দিকে চোখ বড় বড় করে তাকাল। আনমন আমতা আমতা করে বলল, আরে মজা করছিলাম তো। এ বলে কিছু খাবারের অর্ডার দিল। তারপর আবার বলল। কানের দুলজোড়া পছন্দ হয়েছিল। সাফা মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝাল। আমাকে পরে দেখাবে না? এ বলে হেসে দিয়ে বলল, আমাকে পরে দেখাবে না? তুমি তো ধন্যবাদটুকুও দাওনি। কি নিষ্ঠুর বালিকা, মায়া দয়া কিছুই নেই। আনমনের কথা শুনে সাফা অবাক, তবুও বলল, আপনাকে ধন্যবাদ দেওয়ার সুযোগ পেলাম কোথায় যে দেব? সেদিন ফোন দিলাম, একাই কথা বলে রেখে দিলেন। তারপর দেখা হলো কাল। আজ দিতে চেয়েছিলাম কিন্তু আর দেব না, নিষ্ঠুর বলেছেন বলে। আনমন মুখ চেপে হাসতে লাগল। সাফা হাসি দেখে বলল। আনমন হাসি থামিয়ে বলল, নীলখামে গিয়ে চিঠি জামা পড়েছে? সাফা এ কথা শুনে বরফ হয়ে গেল। মাথা নিচু করে বসে রইল। সকল লজ্জা যেন তাকে ঘিরে ধরেছে। মুখ দিয়ে কোনো শব্দ বের হল না। আনমন সাফাকে শুধু দেখতে লাগল আর হাসতে লাগল। তুমি কি ভাবছ আমি বলে দিতে পারি? আমি আগেই বলেছি আমি তোমার চোখের ভাষা বুঝি। যেদিন নিজের ইচ্ছাতে চিঠিটা দিতে পারবে সেদিনই দিও, তার আগে আমি চাইব না। সাফা তো পুরাই অবাক, সাথে হতভম্ব। কিভাবে এত নিখুঁতভাবে তার মনের কথাগুলো বুঝে ফেলল, ভেবেই প্রশান্তির এক নিঃশ্বাস ছাড়ল। এরই মধ্যে খাবার দিয়ে গেল। মাহিন আর কথাও টুকটাক কথা বলছে। সাফা মিষ্টি হেসে বলল, ধন্যবাদ আপনাকে। আনমন বাঁকা হেসে বলল, এই না বলে ধন্যবাদ দিবা না? তাহলে আবার দিলা কেন? সাফা একটু রাগের ভান ধরে বলল, সবসময় মজা নেন তাই না? বোঝার জন্য ধন্যবাদ দিয়েছি, দুলের জন্য না, বুঝেছেন পাগলের ডক্টর? আনমন মাথা নেড়ে হ্যাঁ বুঝিয়ে হাসতে লাগল। কাল বাড়ি যাব, বিকেলে কি একবার দেখা হতে পারে? 6টায় বাসায় ফিরবো, তখন ভাইয়াদের ছাদে দাঁড়িয়ে থেকে দেখে নিন। এর বেশি সম্ভব না। আনমন মুখ কাঁদো কাঁদো করে সাফার দিকে চেয়ে রইল। এরই মধ্যে মাহিন আর কথা ওদের পাশে এসে বসল। ওরা একসাথে খাবার খেয়ে চলে গেল। বিকেলে সাফা যখন ফিরছিল তখন দেখতে পেল আনমন ছাদে দাঁড়িয়ে আছে। ইশারায় তাকে হাই দিচ্ছে। সাফাও মুচকি হেসে তার উত্তর দিয়েছে। কেটে গেছে আরও 2 মাস। সাফা ও আনমন তারা নিজেদের পড়াশোনা নিয়ে ব্যস্ত। সাফার মনোযোগ পড়া থেকে যেন না সরে, এর জন্য আনমন একদিনও ফোন করেনি। আর সাফার মধ্যে লজ্জা ও সংকোচ থাকায় সেও ফোন করেনি। তাদের মধ্যে মনের আদান-প্রদান আদিম যুগের মতো চলছে। আর এদিকে মাহিন ও কথার সম্পর্ক জমতে শুরু করেছে। ক্ষীর হতে দেরি নেই। মাহিন রাতে সাফাদের বাসায় এসে বলল তার বড় মামার ছোট মেয়ে দিয়ার বিয়ে, তাই কাব্য যেন 3 দিনের ছুটি নেয়। পরশুদিন ওরা মামার বাড়ি যাবে। মাহিনের মুখে মামার বাড়ির কথা শুনে সাফার মনে পড়ে গেল আনমনের সাথে প্রথম দেখা হওয়ার ঘটনা। মনে পড়েই লজ্জায় লাল হয়ে গেল। ছুটির জন্য চেষ্টা করব। কাজ আর পড়ার চাপ প্রচুর। 3 মাস পরেই তো ফাইনাল। ভাইয়া যদি না যায় তাহলে আমি কিন্তু যাব না।
ড্রামা করা আমিও শেষ, যাব না। যাওয়ার জন্য সবাই রেডি হতে থাকো। আচ্ছা আনমন, কি আগেই চলে গেছে নাকি আমাদের সাথে যাবে? বলতে পারি না, ফোন দিয়েছিলাম, বললো ব্যস্ত আছে, পরে কল দিবে। আমি গাড়ি ঠিক করে ফেলেছি। এ বলে চলে গেল। সাফা ব্যস্ত হয়ে পড়ল নিজেকে কিভাবে পরিপাটি আর মার্জিত রাখা যায় তা নিয়ে। একেতে 3 দিন থাকবে, ওপরে আনমনের বাপের বাড়ি, ওপরে আনমনও উপস্থিত থাকবে। সব মিলে ভয়ে, লজ্জা আর কিছুটা সংকোচ বোধ হচ্ছে। এত লজ্জা কোনোদিন লাগেনি। কেন এত লজ্জা কাজ করছে? আনমন তার মন দখল করেছে বলে এসব ভাবছে আর হাসছে। মাহিন বলেছে সকাল 10টায় গাড়ি ছাড়বে, সবাই যেন রেডি থাকে। সবাই রেডি হয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছি কেন, চল বের হই। আনমন ভাইয়া আসছে, 2 মিনিট। সাফার শুনে লজ্জা লাগল, কিন্তু মনে মনে অনেক শান্তি লাগছে। কতদিন দেখা হয় না। সাফার ভাবার মাঝেই আনমন হাজির। সবার মাঝে সাফাকে ভালো করে খেয়াল করতে পারেনি আনমন। বড়রা সবাই পেছনে বসেছে। আগের সিটে সাফা, মাহি আর কাব্য বসেছে। আর সাফার পেছনের সিটেই আনমন, তার পাশে মাহিন বসেছে। বাইরের লুকিং গ্লাসে সাফা আর আনমন মুখোমুখি, কিন্তু তা সাফা খেয়াল করেনি। বাইরের লুকিং গ্লাসে আনমন সাফাকে দেখে যাচ্ছে। মেয়েটার কাজল রাঙা চোখ দুটো বেশ মায়াবী লাগছে। আনমন ঘোর লাগা দৃষ্টি নিয়ে এক মনে সাফাকে দেখে যাচ্ছে। এদিকে সাফার মন চাইছে আনমনকে দেখতে, কিন্তু পেছনে বসে বলে লজ্জায় তাকাতে পারছে না। বেশ কিছু সময় পর হঠাৎ সাফার দৃষ্টি পড়ল বাইরের লুকিং গ্লাসে। সে দেখল আনমন আপন মনে তাকেই দেখছে। দেখে মনে হচ্ছে কত জনমের না দেখা তৃষ্ণা মেটাচ্ছে। সাফার কি যেন হলো, সেও আনমনকে দেখতে লাগল। আনমনের চোখের দিকে তাকিয়ে মনে মনে বলল, ভালোবাসা এত মধুর কেন? কেন আকাঙ্ক্ষিত মানুষটা সামনে থাকলে বুকের ভেতর এত তোলপাড় হয়? তাকে 2 চোখ ভরে দেখলেও দেখার স্বাদ মেটে না, চোখের সাথে বুকেরও পিপাসা হয়ে যায়। তার শান্ত স্নিগ্ধ চাহনিতে কেন এত মায়া? তার মুখের বাঁকা হাসির মাঝেও এত কেন সুখ? এভাবে দীর্ঘ সময় না চাইতেও চেয়েছিল সাফা। সাফা মাঝে মধ্যে চোখ সরিয়ে ফেললেও আনমন চোখ সরায়নি। পাশ থেকে মাহিন কত বকবক করছে, আনমন শুধু হুঁ হ্যাঁতে জবাব দিচ্ছে। এবার মাহিন ধৈর্যহারা হয়ে আনমনকে ধাক্কা দিয়ে বলল, কি হয়েছে তোমার? বাইরে কি দেখো? আনমন ঘোরের মধ্যে থেকে বলল, চোখের ক্ষুধা নিবারণ করি। এটা আবার কি? খুশে আসতে আনমন বলল, না, কিছু না। এ বলে মাহিনের সাথে কথা বলা শুরু করল, কিন্তু মাঝে মধ্যে আর চোখে সাফাকে আয়নায় দেখতে ভুলল না। প্রায় 7-8 ঘন্টা পর আনমনদের বাসায় পৌঁছালো ওরা। এই 7 ঘন্টার মধ্যে আনমন বলতে গেলে 6 ঘন্টাই সাফাকে দেখেছে। সাফাও কম দেখেনি। গাড়ি থেকে নামতেই দুজন দুজনের দিকে তাকিয়ে মৃদু হাসল। বড়রা আগে ভেতরে প্রবেশ করল, তারপর ওরা ব্যাগ নিয়ে প্রবেশ করতে লাগল। আনমন হঠাৎ করে জোরে বলে উঠল, কার যেন হবু শ্বশুরবাড়ি এটা। সাফা! সবাই শুনে ভ্যাবাচ্যাকা হয়ে গেল। সাফা বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে গেল, আর মনে মনে হাজারটা বকা দিতে লাগল। কার হবু শ্বশুর বাড়ি? কার আবার? দিয়ার না হওয়া জামাইয়ের। এ কথা শুনে সবার সাথে সাফাও হাসা শুরু করল। সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিল। তার আগে সবার সাথে ভালো করে কুশলাদি বলেছে সবাই। সাফার মধ্যে বেশ লজ্জা কাজ করছে, এর জন্য কথা আরও কম বলছে। সাফা কেবলই একটু শুতে যাবে, তখনই আনমন কল দিল। সাফা রিসিভ করে কিছু বলবে, তার আগেই আনমন বলল, এখনই ছাদে আসো। এ বলে ফোন রেখে দিল। সাফা পড়ল মহা ঝামেলায়। যদি কেউ কিছু বলে? পরে ভাবল তার অসম্মান হয় এমন কাজ আনমন করবে না, চিন্তাভাবনা করেই ডেকেছে। তবুও খুব সাবধানে ছাদে গেল। বিকেলবেলায় ঠান্ডায় হিমেল হাওয়া বইছে ছাদে। ছাদে গিয়ে পা রাখতেই সাফার বেশ ফুরফুরে লাগল। সাফা দেখল ছাদটা বেশ পরিপাটি। একপাশে ফুলের অনেকগুলো গাছ আছে। ছাদে এসে সাফার আর আনমনের কথা মনে নেই। সে নিজের মতন করেই গাছের ফুলগুলো দেখতে লাগল। হঠাৎ তার পাশে কারো অস্তিত্ব অনুভব করল। সেটা যে কে সাফার না দেখেই বলতে পারে। সাফার নীরব রইল। কেউ যে করে পিছনে দাঁড়িয়ে আছে কত ঘন্টা যাবত, কেউ কি তা জানে? দাঁড়িয়ে থাকতে কেউ কি বলেছে? পা ধরে আসলে বসে পড়েন। আনমন ধপাস করে বসেই পড়ল। সাফা পেছনের দিকে ফিরে আনমনের এমন কাণ্ড দেখে ব্যাককেল হয়ে গেল। এটা কি হলো? মহারানীর আদেশ মান্য করা হলো, একদম নড়বে না। 2 মিনিট। সাফা ঠাই দাঁড়িয়ে রইল।
আনমন পকেট থেকে কালো পাথরের অসম্ভব সুন্দর একজোড়া পায়েল বের করে সাফার পায়ে পরিয়ে দিল, দিয়েই মুচকি হেসে উঠে দাঁড়াল। কাজগুলো এত দ্রুত হলো যে সাফা কিছুই বুঝতে পারল না। আনমন সাফার অবস্থা বুঝতে পেরে হেসে ফেলল, তারপর মুখের সামনে তুড়ি বাজালো। প্রথমবার নিজের বাড়িতে এসছ, তার উপহার এটা কখনো খুলবে না। প্রথমবার? জি, আগের বার তো আমার নামে মন লেখাও নেই, কিন্তু এখন তো আলাদা। আনমনের কথা শুনে সাফার চোখ বড় বড় হয়ে গেল। আনমনের চোখ বড় করতে দেখে খিলখিল করে হেসে উঠল। সাফা আজ প্রথমবার আনমনকে এভাবে প্রাণ খুলে হাসতে দেখল। সাফার যেন বুকটা ভরে উঠল সেই হাসি দেখে। আনমন হাসতে হাসতে বলল, এখন আর কথা বলা যাবে না, রাতে সুযোগ পেলে আবার কথা হবে। এ বলে গান গাইতে গাইতে নিচে গেল। গানটা ছিল, মায়াদি স্বপ্নগুলো কি বলো সাজায়, ওপর থেকে একই সারে সবই তো বদলায়। আনমনের কাণ্ড দেখে সাফা হেসে ফেলে বলল, আসলেই পাগল ডক্টর। এরপর পায়ে হাত দিয়ে পায়েল জোড়া স্পর্শ করে আনমনকে অনুভব করল। আনমন তখন যাওয়ার ভান করেছিল, কিন্তু যায়নি। ছাদের দরজায় উকি দিয়ে সাফার অনুভূতি বোঝার চেষ্টা করল। সাফার মুখে হাসি দেখে সে যেন বিশ্ব জয় করে ফেলেছে। রাতের বেলা ছোটরা সবাই ছাদে আড্ডার আসর বসিয়েছে। উঠানে বসতে চেয়েছিল, কিন্তু বড়রা তা আগেই দখল করে ফেলেছে। কাল মেহেদি আর হলুদ, পরশু বিয়ে। মেয়েরা কিভাবে সাজবে আর কিভাবে মেহেদি বেবে তা নিয়ে আলোচনা করছে। সাফা মাহিকে উদ্দেশ্য করে বলল, আপু, দিশা আপুর বিয়েতে আমাকে যেভাবে মেহেদি দিয়ে দিয়েছিলে, আম, কাল সেভাবে দিয়ে দিও। সাফার কথা শুনে মাহি অবাক হয়ে বলল, দিশাপুর বিয়েতে তো আমি তোকে দিয়ে দিইনি, তুই তো দিয়ে ঘুমিয়ে গিয়েছিলি, মনে নেই তোর? সাফা কিছু বলতে নেবে তখনই আনমনের মেসেজ এলো। দেখল সেই মেহেদি রাঙা হাতের ছবি, যেটা দিশা আপুর বিয়েতে দিয়েছিল, আর নিচে লেখা, আমি তোমার হাতের দিয়ে দিয়েছিলাম, যদি চাও তবে কালকেই দিয়ে দিতে পারি। সাফার মাথায় যেন বাজ পড়ল। এটা সে কি জানল, কিভাবে কি সম্ভব? মাথা তুলে তাকিয়েই দেখল আনমন সামনে দাঁড়িয়ে মুচকি হাসছে। পাশে দুই দেহরক্ষী তো আছেই। সাফা কি রিয়াকশন দেবে তাই ভুলে গেল, আর মনে মনে ভাবল তার পিছে পিছে কত কিছু যে হয় আল্লা মালুম। হলুদের উপলক্ষে মেয়েরা সবাই একই রঙের শাড়ি পরার সিদ্ধান্ত নিল, আর সাথে মাথায় ফুল লাগাবে। পরের দিন মেয়েরা সবাই বাসন্তী রঙের শাড়ি পরল, অনেকে খোপা করে মাথায় ফুল লাগিয়েছে। সাফাও ফুল লাগাতে গেলে দেখে ফুল শেষ হয়ে গেছে। এদিকে দিয়াকে নিয়ে সবাই হলুদের স্টেজে চলে গেছে। সাফা আর কি করবে, মনটা একটু খারাপ হয়ে গেছে। তখনই দরজায় নক হল। দেখল একটা ছোট্ট মেয়ে একটা ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সাফা কাছে গিয়ে বলল, কিছু বলবে আমায়? মেয়েটা কিছু না বলে ব্যাগটা হাতে দিয়ে চলে গেল। সাফা আশেপাশে তাকিয়ে দেখল কেউ নেই। ব্যাগটার ভেতরে একটা চিরকুট, তাতে লেখা, ছাদে চলে এসো, অপেক্ষা আছে। কিন্তু কে দিয়েছে তার নাম লেখা নেই। লেখাটা আনমনের না, তবে চেনা চেনা লাগছে। সাফা অনেক চিন্তার মধ্যে পড়ে গেল, কি করবে ভেবে পাচ্ছে না। তবুও মনে সাহস জাগিয়ে ছাদে যাওয়ার জন্য পা বাড়ানো। বিয়েবাড়ি হাওয়া কারণে চারপাশের আলোতে ছাদে যাওয়ার রাস্তাও আলো পড়েছে। আস্তে আস্তে ছাদের গেটের কাছে গিয়ে পৌঁছাল। মনে হচ্ছে ছাদে কেউ আছে, তা একজন নয় বরং দুজন মনে হচ্ছে। এর জন্য সাফা আস্তে করে ছাদে প্রবেশ করে দেখার চেষ্টা করল কে বা কারা আছে। ছাদের একপাশে একটা ছোট ঘর আছে, তার আড়ালে গিয়ে দাঁড়াল। সাফা যা দেখল তা দেখে পুরো অবাক হয়ে গেল, কারণ ছাদে কাব্য আর নীলিমা কথা বলছে। সাফার বুঝতে সময় লাগল না ওইটা কাব্যের লেখা ছিল, তাও নীলিমার জন্য। ভুলবশত তার হাতে লেগে গেছে, কিন্তু ওরা কি কথা বলছে তা ওর জানতে হবে। আমার বিয়েতে কোনো আপত্তি নেই, আর তোমার যদি কোনো প্রকার আপত্তি থাকে তাহলে বলতে পারো। নীলিমা আমতা আমতা করে বলে, আমারও কোনো সমস্যা নেই, বড়রা যা বলবে আমি তাতেই রাজি। ওদের কথা সাফার সব মাথার ওপর দিয়ে যাচ্ছে। কাব্য ভাইয়া আর নীলিমাপুর কি বিয়ের কথা চলছে? তা কখন থেকে? সে কেন জানে না? কিছুই মাথায় কাজ করছে না। এর মধ্যে সাফার মনে হল কেউ হন্তদন্তভাবে ছাদে প্রবেশ করছে। কে হতে পারে? তবুও সে বেরোল না, সব ঘটনা বোঝার চেষ্টা করছে। সাফা দেখল মাহিন ছাদে প্রবেশ করল। তোদের কথা শেষ হলো? নিজে তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সুখবর কি তাহলে আমরা পাচ্ছি? কাব্য মাহিনের মাথায় চাটি মেরে বলে, এত বুঝতে হবে না, নিচে চল। সাবা কোথায়?
সরি ভাই, সকাল থেকে এত ব্যস্ত যে সাফার খোঁজ নিতে মনে নেই। চল, এক্ষুনি দেখছি। এরই মধ্যে আনমন ছাদে এসে হাজির। আনমনকে দেখে সাফা আরও অবাক। কথা হয়েছে দুজনের, নাকি মাহিন এসে বাধা দিয়েছে? মাহিন ঠোঁট ফুলিয়ে বলে, এটা কোনো কথা বললা তুমি? না, সব ঠিক আছে, আমরা নিচেই গেলাম, তোমরা আসো। এ বলে মাহিন আর কাব্য নিচে চলে গেল। কাব্য খুব ভালো ছেলে, তুই অনেক সুখী হবি। আমি তোর ভাই, আমি চোখ দেখে তোর মনের কথা বুঝতে পারি, তাই জিজ্ঞেস করতে হয় না। গিয়ে দেখ, ফুল কিনে আনছি, মাথায় লাগা। যা, আমি একটু পরে আসছি। নীলিমা মাথা নেড়ে নিচে নেমে গেল। সাফা এতক্ষণ যাবৎ আড়ালে থেকেই সবকিছু দেখছিল আর শুনছিল। হঠাৎ করে হাতে কারো স্পর্শ পেল, তাতে ভয় পেয়ে গেল। চোখ দিয়ে দেখতেই লক্ষ্য করল তার হাত ধরে দাঁড়িয়ে আছে আনমন। বাঁকা হেসে আনমন, এসব কি সাফা? তুমি লুকিয়ে লুকিয়ে মানুষের কথা শোনো? এটা ব্যাড ম্যানার্স, তোমার কাছ থেকে এটা আশা করিনি। সাফা এমনিতেই সকল কর্মকাণ্ডে হতবাক, তার ওপর আবার এমন সব উদ্ভট কথাবার্তা। সাফা কিছু বলতে যাবে, তার আগেই আনমন সাফাকে ভালো করে দেখে বলল, এভাবে সাজছ কেন? আমাকে মেরে ফেলার ধান্দা? বেশি দিন বাঁচতে দিবা না, বুঝছি। সাফা একটু রাগ দেখিয়ে বলল, হয়েছে আপনার ফ্ল্যাট করা? এখন বলেন আগে, এখানে কি হলো? কিছুই তো মাথায় ঢুকছে না। কি বললে তুমি? আমি ফ্লার্ট করি? দুঃখী ভাব নিয়ে বলল, বুঝলা না তুমি, পরে মনের দুঃখ বুঝাবনি। এখন এখানে দাঁড়াও, আমি আসছি। এ বলে ছাদের যে ঘরের আড়ালে সাফা লুকিয়েছিল সেই ঘরের ভেতর থেকে আনমন কিছু ফুল হাতে নিয়ে বেরোল। তারপর খুব যত্ন করে সাফার খোপায় পরিয়ে দিতে দিতে বলতে লাগল, আমি জানতাম তুমি ফুল ভাগে পাবে না, তাকেই তোমার জন্য সরিয়ে রেখেছিলাম। জানি আবদার করবে না, কিন্তু মনে মনে ঠিকই কষ্ট পাবে, তাই এই বুদ্ধি আমাকেই করতে হয়েছে। আর রইল এখনকার ঘটনা, তোমরা যখন রেডি হতেছিলে তখন আমার বাবা তোমার বাবার কাছে কাপের হাত নিলেবার জন্য চেয়েছে। তাই দুজন রাজি কিনা তাই কথা বলতে ছাদে এসেছিল। কিন্তু একটা কথা, তুমি কেন এই সময়ে ছাদে আসলে? আমি তো ডাকিনি। এতক্ষণ সাফা দাঁড়িয়ে থেকে হতবম্ভের মতো আনমনের কথা আর কাজ পর্যবেক্ষণ করছিল। লোকটাকে যত্ন নিয়ে তার খেয়াল রাখে আর মনও বোধে। আসলেই চমৎকার একটা মানুষ। এর জন্যই তো তার জন্য মনে একটা অদ্ভুত টান অনুভব হয়।